দেখেছো কাণ্ড, কত বেলা হতে চললো, এখনো মানুষটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। মিনু, এই মিনু, কোথায় গেলি? একটাবার এদিকে আয় তো দেখি। মিনু ও মালা রতনের ছোট্ট মেয়ে। মিনু ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা, তুমি আমায় ডাকছো? যা তো মা, গিয়ে দেখ তো তোর বাবা ঘুম থেকে উঠলো কিনা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মিনু গেল তার বাবার কাছে। গিয়ে দেখলো তার বাবা এখনো ঘুমোচ্ছে। বাবা, ও বাবা, তুমি এখনো ঘুমোচ্ছ? কি করছো? তাড়াতাড়ি ওঠো। রতন উঠে বসে বলল, কি হয়েছে রে মা, এই সকাল সকালে তোর ডাকাডাকি করছিস কেন? তুমি এখনো ঘুমোচ্ছ দেখে মা কিন্তু খুব রেগে আছে। তাই নাকি রে? তাহলে তো আর শুয়ে থাকা যাবে না, চল চল গিয়ে দেখি কি বলে তোর মা। এরপর রতন আর মিনু ঘর থেকে বেরিয়ে এলো। ওদেরকে দেখে মালা বলল, এই যে এতক্ষণে তোমার ওঠার সময় হলো? কত বেলা হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে? এত বেলায় বের হলে কে তোমাকে কাজে নেবে বলো তো? আহা গিন্নি, রাগ করো না, এখনই কাজে বের হব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। কিছুক্ষণ পরে, বাবা, আজকে বাজার থেকে আসার সময় বড় একটা মাছ নিয়ে আসবে। অনেক দিন বড় মাছ খাই না। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো খুনি। এরপর রতন বের হলো কাজে। রতন কাজ করে পাশেই একটা ভাতের হোটেলে। রতন হোটেলে গিয়ে দেখলো হোটেলের মালিক বসে আছে বাইরে। ওকে দেখে বলল, কি ব্যাপার রতন, আজকে তোমার এত দেরি হলো কেন? আসলে মালিক, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আসতে দেরি হলো। চিন্তা করবেন নি, এক্ষুনি যে কাজে লেগে পড়ছি আমি। না না, এত ব্যস্ত হতে হবে না, এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এটা শুনে রতন মনে মনে ভাবলো, এই রে, নিশ্চয় দেরি করে আসায় মালিক আজকে খুব রেগে আছে। রতন আর কথা না বাড়িয়ে সামনে চেয়ারটাতে বসলো। মালিক বলল, রতন, তুমি তো অনেক বছর আমার এখানে কাজ করছো, তুমি তো জানো আমার একটা ছেলে শহরে থাকে। এখন সে চাচ্ছে আমিও তার সঙ্গে গিয়ে শহরে থাকি। কিন্তু মালিক, আপনি শহরে চলে গেলে এই হোটেলটা কে চালাবে শুনি? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে ডেকেছি। তুমি বরং খুব সামান্য কিছু টাকা দিয়ে এই হোটেলটা কিনে ফেলো। এত পুরনো একটা হোটেল, তোমার বেশ ভালোই লাভ হবে। কিন্তু মালিক, এখন হঠাৎ করে এত টাকা পাবো কোথায়? হোটেল থেকে রোজ যে টাকা পারিশ্রমিক পাই, সেটা দিয়ে তো আমার সংসার চালাতে হয়। সেজন্যই তো বলছি, আমি খুব সামান্য টাকাতেই তোমার কাছে এটা বিক্রি করে দিতে চাই। কিন্তু মালিক, আপনি কত টাকায় বিক্রি করবেন এই হোটেলটা? এই ধরো 1000-5 মতো। আচ্ছা আচ্ছা, আমি না হয় বাড়ি যে কথা বলে দেখি। বাড়ি যে কি কথা বলবি? আমি তো তোর ভালোর জন্যই বলছি নাকি? ব্যবসার কথা মেয়ে মানুষে কি বুঝবে বল? কিন্তু মালিক। আবার কিন্তু কিসের? যেটা বলেছি সেটা শোন, এতে তোর ভালোই হবে। বেশ বেশ, তবে আমি হোটেলটা কিনবো না হয়। রতনের মুখে কথাটা শুনে হোটেলের মালিক হাঁফ ছেড়ে বাঁচল। বলল, তাহলে তোকে 3 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুই টাকাটা জোগাড় করে ফেল দেখি। আমার তো আবার শহরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছিস। রাতের বেলা। তুমি কাউকে কিছু না শুনে মালিকের কথায় হোটেলটা কিনতে রাজি হয়ে গেলে? আর এতগুলো টাকা তুমি কোথায় পাবে? মিনু পাশ থেকে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, তাহলে এবার থেকে ওই হোটেলটা আমাদের। কি গো, কিছু ভাবলে? এতগুলো টাকা কোথায় পাবে? রতন ভেবে বলল, গিন্নি,
ভাবছি কাল একবার জমিদার বাবুর সঙ্গে কথা বলে দেখব। যদি কিছু টাকা ধার দেয়, তারপর না হয় আস্তে আস্তে টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু এতগুলো টাকার বিষয় যদি পরে আমরা শোধ করতে না পারি? গিন্নি, কিন্তু এটা ছাড়া তো কোনো উপায় নেই। আমি কালই যাব জমিদার বাবুর সঙ্গে কথা বলতে। পরের দিন সকালে সবই তো শুনলাম, কিন্তু তুমি কি ঠিক সময় টাকাটা পরিশোধ করতে পারবে? দেখো রতন, তুমি আমার গ্রামের ছেলে, তোমার প্রয়োজনে আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, তবে তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে যেন ঠিক সময় আমি আমার টাকাটা ফেরত পাই। আগে জমিদার বাবু, আমি হোটেল থেকে আস্তে আস্তে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব, আপনি চিন্তা করবেন না। এই নাও 5,000 টাকা, আর হ্যাঁ, সময় মতো ফেরত দিয়ে দিবে কিন্তু। দুই দিন পরে রতন হোটেলের মালিককে টাকাটা দিল। টাকাটা গুনে নিয়ে হোটেলের মালিক বলল, তাহলে রতন, আজ থেকে এই হোটেলটা সম্পূর্ণ তোর। আমি এখন যাই, কাল সকালে আমি শহরে চলে যাব। এদিকে মালিক মনে মনে হাসলো আর ভাবলো, হা 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 হা, রতন বুঝতেও পারলো না কেন আমি হোটেলটা বিক্রি করেছি। এখন আর আগের মতো তেমন হোটেলে লোকজন আসে না। আশেপাশে এত হোটেল হয়ে গিয়েছে যে এই হোটেলে খুব কম লোক আসে। হোটেলের মালিক টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল। পরের দিন সকাল থেকে রতন আর তার বউ লতা মিলে হোটেলের সমস্ত কাজ করলো। সারা দিন কেটে গেলে দুইজন মাত্র লোক এলো খেতে। তারা খাবার খেয়ে খাবারের বিল মিটিয়ে চলে গেল। মালা বলল, কি গো, সারাদিন পার হয়ে গেল, কোনো লোকই তো তেমন এলো না, আর কি কেউ আসবে না? আমিও তো সেটাই ভাবছি, লোকজন না এলে তো আমি সময় মতো জমিদার বাবুর টাকাটা শোধ করতে পারবো না। কয়েকটা দিন যাক, দেখি লোকজন আসে কিনা। কিন্তু পরে বেশ কয়েকদিন পার হয়ে গেলেও তেমন কোনো লোকজন আসে না হোটেলে। সারাদিন পরে একজন লোক খেতে এলো। খেতে বসে বলল, রতন দা, খবর শুনেছ নাকি? খবর? কিসের খবর? সে কি শোনোনি? বৃষ্টি নামবে, ভারী বৃষ্টি, কবে থামবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তোমার বিল কত হলো বলো? লোকটা খাবারের বিল মিটিয়ে দিয়ে চলে গেল। মালা বলল, সবে কয়েকদিন হলো হোটেলটা খুলেছি আমরা, এখনই যদি বৃষ্টি নামে তাহলে তো লোকজন আর আসবে না, কি হবে তাহলে? বিকাল হতে না হতেই চারিদিকে কালো মেঘ ঘনিয়ে আসলো। জোরে জোরে বাতাস শুরু হলো, আর সেই সাথে শুরু হলো বৃষ্টি। একটা ছাতার নিচে দুজনে কোনো মতে বাড়িতে ফিরে এলো। এরপরে 2 দিন পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিল না। একদিন হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। দেখ তো মিনু, কে এলো এই বৃষ্টির মধ্যে? মিনু দরজাটা খুলতেই দেখলো সঞ্জয় দাঁড়িয়ে আছে। সঞ্জয় থাকে শহরে, সে রতনের একমাত্র ছোট ভাই। ওকে দেখেই মিনু বলল, মা মা, দেখো কে এসেছে। কে এসেছে রে মিনু? কাকে দেখে এত খুশি হচ্ছিস? মালা এগিয়ে গিয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে রয়েছে সঞ্জয়। তাকে দেখে বলল, এসো এসো, ভেতরে এসো, কতদিন পরে, বাড়ির কথা মনে পড়লো তবে? সঞ্জয় ভিতরে এসে বলল, এই বৃষ্টির কারণে তো কলেজ বন্ধ, তাই ভাবলাম কয়েকটা দিন বাড়িতে ঘুরে আসি, তাই এসে তোমাদের সমস্যায় ফেললাম না তো? সমস্যায় কেন ফেলবে, ভালোই তো হয়েছে, বৃষ্টির কারণে তোমার একটু বাড়িতে ঘুরতে যাওয়া হলো। হ্যাঁ, এবার মজা করে তোমার হাতের খিচুড়ি আর মাছ ভাজা খাবো। কিন্তু দাদাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? শুনলাম দাদা নাকি একটা ভাতের হোটেল কিনেছে। আর বলো না ভাই, হোটেলটা তো কিনেছে,
কিন্তু এখন মনে হচ্ছে হোটেলটা না কিনলেই ভালো হতো। কেন, কি হয়েছে? এরপর মালা একে একে সবটা বলল। সবটা শুনে সে বলল, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, এখন খাবারের ব্যবস্থা করো। বেশ বেশ, আমি খিচুড়িটা গরম করি। আজ হোটেলে খিচুড়ি করেছিলাম, ভাবলাম বৃষ্টির দিনে হয়তো লোকে খিচুড়ি খাবে, কিন্তু আশেপাশে সব হোটেলেই আজ খিচুড়ি রান্না হয়েছে, তাই আমাদের হোটেলে কেউই আসেনি তেমন। রাতের বেলা। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মাছ ভাজাও আছে সঙ্গে। হ্যাঁ রে ভাই, তোর জন্যই এত বড় মাছ নিয়ে এসেছি। বৃষ্টির কারণে বাজারে বেশ কিছুদিন মাছ একদম সস্তা রে। আর কত রকমের যে মাছ উঠেছে বাজারে। তবে সমস্যা হলো আশেপাশের সব হোটেলই একই খাবার, আর আমার হোটেলটাও একটু দূরে হয়, তেমন কোনো লোকজনও আসছে না। এটা তো ঠিকই, একঘেয়ে খাবার খেতে লোকজন কেন আসবে? তোমাদের এমন একটা কিছু বানাতে হবে যেটা অন্য হোটেলে পাওয়া যায় না। কিন্তু সেরকম কিছু কি বানাবো? সেটাই তো খুঁজে বের করতে হবে। বেশ বেশ, এখন খেয়ে নে আগে খিচুড়ি আর মাছ ভাজা, নয়তো ঠান্ডা হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে খেতে লাগলো। খাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়ল। কেবল সঞ্জয় জেগে থাকলো আর ভাবতে লাগলো, দাদার হোটেলটার জন্য যেভাবে হোক একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করা যায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দাদা তখন বলল যে এখানে নাকি মাছ একেবারে সস্তা। বেশ, তবে পেয়েছি বুদ্ধি। পরের দিন সকালে। দাদা, আমার সঙ্গে বাজারে চল তো। আরে ভাই, তুই বাজারে গিয়ে কি করবি? তোর কি খেতে ইচ্ছে করছে বল আমাকে, আমি নিয়ে আসবো গিয়ে। বড় দেখে টাটকা একটা মাছ নিয়ে আসবে, একটু বেশি করেই নিয়ে আসবে। বেশি করে? কিন্তু কেন রে? আমরা তো মাত্র কটা মানুষ, এতগুলো মাছ এনে খাবে কে? আহা দাদা, তুমি আগে নিয়েই আসো না, তারপরে দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই বলছিস যখন, তাহলে মাছটা নিয়েই আসি আমি। রতন বাজারে গেল মাছ আনতে। অন্যদিকে সঞ্জয় গেল রান্নাঘরে। ওকে রান্নাঘরে দেখে মালা বলল, তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। না না, খাবারের জন্য নয়, আমি এসেছি একটা জিনিস বানাতে। কি বানাবে শুনি? আর তোমার দাদাকে হঠাৎ এত বেশি করে মাছ আনতেই বা বললে কেন? দাদা আগে বাজার থেকে ফিরুক, তারপর সবাইকে একসঙ্গে বলবো। কিছুক্ষণ পরে রতন বাজার থেকে টাটকা টাটকা বেশ বড় কয়েকটা মাছ নিয়ে আসলো। তারপর বলল, এই নে ভাই, এইবার বল তো কি করবি তুই? তখন বললে না যে বাজারে এখন মাছ একেবারে সস্তা। এদিকে সব হোটেলে একই রকম খাবার হওয়াতে তোমার হোটেলে এখন আর আগের মতো লোক আসছে না, তাই ভাবলাম যে আমরা নতুন কিছু রাখবো আমাদের হোটেলে। নতুন কিছু? কিন্তু কি সেটা? মাছের কাটলেট। কাটলেট? সেটা আবার কি? এটা বানাতেই বা হয় কি করে? আমি তো জানি না। মালা, তুমি কি জানো কিভাবে বানাতে হয় এটা? আমিও তো জানি না, আমি তো কখনো নামই শুনিনি। সঞ্জয় একটু হেসে বলল, এটা মাছের পুর দিয়ে বানাতে হয়, ওটা একটা চপের মতন আর কি। আমাদের শহরে তো এটার খুব চাহিদা, লোক ভিড় করে হোটেলে এটা খেতে চায়। অন্য হোটেলে যখন সবাই কেবল মাছ ভাত রান্না করবে, তখন আমরা হোটেলে এই মাছের কাটলেট বিক্রি করব। বৃষ্টির দিনে এমন গরম গরম মাছের কাটলেট হলে ভিড় করে খেতে আসবে লোকজন, দেখো তুমি। মালা ও রতনের বুদ্ধিটা বেশ ভালো লাগলো। রতন বলল, বুদ্ধিটা বেশ ভালোই করছিস, কিন্তু কাটলেট কিভাবে বানাতে হয়? তুমি কিন্তু চিন্তা করো না দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। এরপর সঞ্জয় বাজার থেকে আনা মাছগুলো দিয়ে এক এক করে কাটলেট বানাতে শুরু করলো। তারপর বলল, চলো দাদা, তাহলে আমরা বেরিয়ে পড়ি হোটেলের দিকে, ওখানেই গিয়ে ভাজবো এই কাটলেটগুলো। বাইরে বৃষ্টি পড়ছে আর হোটেলে সঞ্জয় কাটলেট ভাজছে। কাটলেটের গন্ধে হোটেলের আশপাশ ভরে উঠেছে। কয়েকজন লোক এগিয়ে এসে বলল,
কি রতনদা, কিসে যেন গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ হয়েছে খাবারটা, কিন্তু কি বানাচ্ছ বলো দেখি। আরে দাদা, এসো এসো, আমাদের হোটেলে আজ মাছের কাটলেট হয়েছে। লোকগুলো কিছু বুঝতে না পেরে বলল, কাটলেট? হ্যাঁ, এটা তো কখনো শুনিনি বাবু। দেখি দেখি, দেও তো দেখিনি, খেয়ে দেখি কেমন খেতে এগুলো। এই নাও নাও, তোমরা খেয়ে দেখো আর বলো তো কেমন খেতে হয়েছে। দাও দাও, দেখি দিনি, খেয়ে দেখি কেমন। সবাই কাটলেট খেয়ে বলল, বাহ, এটা তো বেশ নতুন খাবার দেখছি। হ্যাঁ, আর খেতেও বেশ সুস্বাদু। আমাকে আরো দুটো দাও তো। রতন তাকে আরো দুটো কাটলেট দিয়ে বলল, এটা শহরে নাকি নামি দামি খাবার, আমার ছোট ভাই ওখান থেকে শিখে এসেছে। আমাকে আরো কিছু কাটলেট দিয়ে দাও তো, বাড়ির জন্য নিয়ে যাব। এত সুস্বাদু খাবার আমরা তো গ্রামে কখনোই কেউ খাইনি। দাও দাও, কটা বেশি করে দিও দেখিনি। তা কত করে কাটলেট? 10 টাকা দাদা। কাটলেট খেতে আসা প্রত্যেকেই বেশ কিছু করে কাটলেট নিয়ে গেল তাদের বাড়ির জন্য। প্রথম দিনেই বেশ ভালো রোজগার হলো রতনের। রাতের বেলা দেখলি তো মিনু, প্রথম দিনে তোর বাবার ক্যাশ বক্স ভরিয়ে ফেলেছে। সঞ্জয়ের কথা শুনে সবাই হেসে উঠল। রতন বলল, সবই তোর জন্য হয়েছে রে ভাই, ভাগ্যিস তুই বুদ্ধিটা দিয়েছিলি। সঞ্জয়, তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই রে ভাই। এখন আস্তে আস্তে জমিদার বাবু টাকাটা শোধ করে দিতে পারলে আমি এবার নিশ্চিত। এরপর থেকে কাটলেটের দোকান হিসেবে বেশ নামডাক হয়ে গেল রতনের ভাতের হোটেলটার। দূর দূর থেকেও মানুষ আসে রতনের দোকানের কাটলেট খেতে। বেশ কিছুদিন পরে রতন, রতন আসো নাকি? রতন দোকান থেকে বের হয়ে এসে বলল, জমিদার বাবু, আপনি এখানে? আসুন আসুন। শুনলাম দূর দূর থেকে মানুষ আসছে তোমার দোকানের কাটলেট খেতে, তা ভাবলাম আমিও যাই, গিয়ে খেয়েই দেখি কেমন হয় এই কাটলেট। এটা আপনি কি বলছেন জমিদার বাবু? আপনি কাটলেট খাবেন? আমাকে জানালে আমি নিজে গিয়ে আপনার কাছে পৌঁছে দিয়ে আসতাম। আপনি কেন খামাখা এই বৃষ্টি বাদলের মধ্যে দোকানে আসতে গেলেন বলুন তো? বৃষ্টির দিনে দোকানে বসে কাটলেট খাবো, এতে কষ্ট কিসের? বরং আমার তো বেশ ভালোই লাগছে, বৃষ্টির মধ্যে কাটলেট খাবো। রতন বেশ কটা কাটলেট গরম গরম ভেজে এনে জমিদার বাবুকে এগিয়ে দিল। সেগুলো খেয়ে জমিদার বাবু খুব খুশি, বলল, বাহ, এটা তো বেশ ভারী মজার খাবার, তোমার দোকান আরো বড় হোক। আচ্ছা তাহলে যাই, বেরিয়ে পড়ি। আজ আকাশের যা অবস্থা, আবার বৃষ্টি শুরু হলে ফিরতে পারবো না। এরপর জমিদার বাবু রতনের বিল মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। রতনের কাটলেটের দোকান এখন বেশ বড় করেছে। জমিদারের থেকে নেওয়া টাকাও ফেরত দিয়েছে। এখন বাজারের সবথেকে বড় দোকানটাই রতনের কাটলেটের দোকান। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।